প্রথমেশ তার বাবার দেখা আর পেয়েছিল কি না, আর এই বিয়েই বা সে করেছিল কি না, এই সমস্ত উত্তর খোঁজার জন্যে আবার ফিরে এলাম আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে এলাম ভ্রম গল্পের দ্বিতীয় পর্ব। এই ঘটনার ঠিক 1 মাস পর প্রথমেশ মৌকে বিয়ে করলো, আর মায়ের পছন্দ করা মেয়েকে ঘরে তোলার পর থেকে ছায়ামূর্তির অনাহুত আগমন বন্ধ হলো। প্রথমেশ প্রথম কয়েকটা দিন অপেক্ষা করেছিল তার বাবার আশীর্বাদ পাওয়ার আশায়। মৌকে বেশ কয়েকবার রাতে শুতে যাওয়ার আগে সে বলেছিল, আজ যদি বাবা আসে মৌ, তাকে দেখে ভয় পেও না যেন, বাবা কারোর ক্ষতি করে না। আজ পর্যন্ত আমার কোনো ক্ষতিই বাবা করেনি, আর আমার বিশ্বাস বাবা আজ আসবেই আমাদের আশীর্বাদ দিতে। কিন্তু সেই অবয়ব আর কোনোদিন তাদের আশীর্বাদ দিতে আসেনি। বলা ভালো, প্রথমেশের বুকে আশার আলো নিভিয়ে দিয়েছিল সে। দিনের পর দিন যখন প্রথমেশের আশা হতাশায় রূপান্তরিত হলো, ঠিক ততটাই মৌয়ের মনে প্রথমেশের জন্য অসন্তোষ জন্ম নিতে লাগলো। প্রথমেশের হাবভাবটাও বিয়ের পর ক্রমশ বদলে যেতে থাকলো। দাম্পত্য জীবনে কলহ এলো, অশান্তি বাসা বাঁধতে লাগলো, আর শারীরিক ও মানসিক সুখ ক্রমশ বিদায় নিতে থাকলো তাদের বৈবাহিক জীবন থেকে। বিবাহের প্রায় 5 বছর পর বিলাসপুরে প্রথমেশ যখন এলো, তখন সে শুধুই একা। স্টেশনের কাছাকাছি এই দোতলা বাড়ির চৌকাঠে যখন প্রথমেশ প্রথমবার পা রাখলো, তখন ওর চোখে ছিল জল। স্ত্রীকে ঘরে ঢুকতে বলে আপন মনে ঘর থেকে বেরিয়ে একটা শিব মন্দিরে উঠেছিল সে। ভাঙা শিব মন্দিরে মাথা ঠুকে যখন সে প্রণাম জানালো, তখন কোথা থেকে এক আগন্তুক এসে ওর মাথায় হাত রেখে গম্ভীর গলায় বলল, চিন্তে করিস নে, সে আছে তোর সঙ্গে। প্রথমেশ কথাটা শুনে হুড়মুড়িয়ে উঠে বসলো বটে, কিন্তু আগন্তুককে সে দেখতে পেল না। হতাশায় ভেঙে পড়ল প্রথমেশ। তারপর হাত জোড় করে কান্না ধরা গলায় সে বলল, বাবা বাবা, আমি জানি তুমি এসেছিলে, কিন্তু তবে এভাবে চলে গেলে কেন? মাও যে আর নেই বাবা, এবার আমার কথা আর কেই বা বিশ্বাস করবে? মৌ তো একটুও বিশ্বাস করে না আমায়। সবে কি তাহলে মিথ্যে বাবা? রাত তখন 3টে। প্রথমেশ বাথরুমে যাবে বলে উঠে বসেছে। ছেঁড়া গামছায় কপালের ঘাম মুছে সবে মাটিতে পা রেখেছে, এমন সময় মাথাটা চট করে ঘুরে গেল ওর। সদ্য মুছে ফেলা ঘাম আবার ফিরে এসে প্রথমেশের কপাল ভিজিয়ে দিল যেন। কানে ভেসে আসতে লাগলো ক্রমাগত বালা পড়ার ঠুন ঠুন শব্দ, যেন কোনো অদৃশ্য এক হাত নড়ে চলেছে ক্রমাগত। আর তার সঙ্গে নুপুরের শব্দ মাঝে মাঝে সেই শব্দের ভার বাড়িয়ে দিচ্ছে। অদৃশ্য অন্ধকারে যেন কোনো মূর্তি প্রথমেশকে হাত নেড়ে ডাকছে। প্রথমেশ এবার দারুণ ভয় পেল। হাতড়াতে হাতড়াতে পাশে শুয়ে থাকা স্ত্রীর কপাল স্পর্শ করে ফিসফিসিয়ে বলল, ওগো, তুমিও কি শুনতে পাচ্ছ? মৌ বিরক্তির সুরে কপাল থেকে প্রথমেশের হাত সরিয়ে মুখ ঝামটা দিয়ে বলল, আহ, সারাটা দিন তো গাধার মতো খাটি, রাতেও কি একটু শান্তির ঘুম ঘুমাতে পারবো না? যত জ্বালা আমারই কপালে। মৌ পাশ ফিরে শুয়ে পড়ল। প্রথমেশ কিন্তু ঠিক শুনতে পাচ্ছে। ঠুন ঠুন শব্দ। প্রথমেশ এবার 2 হাত দিয়ে কান বন্ধ করলো, চোখ বন্ধ করে হাঁটুতে মুখ গুজল। তারপর মনে মনে মায়ের শেখানো ছোটবেলার সেই মন্ত্রটা আওড়াতে লাগলো, জীবন শেষে মৃত্যু এলে আত্মা জাগবে জানি, গুরুমন্ত্র জপ করি তাই হে অন্তর্যামী।
রক্ষা করিও হে পিতা, তোমার সন্তান আমি, বিপদ খুঁজুক এই কামনায় যেন হই শান্তিকামী। হে গুরুদেব রক্ষা করিও হে অন্তর্যামী। দুই হাত দিয়ে কান চেপে ধরে বেশ কয়েকবার মন্ত্র আওড়ানোর পর প্রথমেশ থামল। কান ছেড়ে চোখ মেলে ধরল সে। এখন ঘর অন্ধকার, কানে কোনো শব্দও আসছে না আর। তবে কি? প্রথমেশ বিছানা ছেড়ে নামল। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজার পেছনে থাকা সুইচ বোর্ডে হাত রেখে ডিম লাইটের সুইচ অন করেই প্রথমেশের বুকটা হঠাৎ কেঁপে উঠল। ডিম লাইটের কালচে হলদেটে আলোয় প্রথমেশের চোখে ভেসে উঠল এক অস্পষ্ট নারী মূর্তি, যে নারী মূর্তির পরনে রয়েছে গোলাপি শাড়ি ও নীল ব্লাউজ। এই দৃশ্যে প্রথমেশ প্রথমে একটু ভয় পেলেও অল্প কিছুক্ষণ পর মূর্তির পোশাক দেখে ওর ভয় কিছুটা ঘুচে যায়। প্রথমেশের চোখে ফেরে জল আর গলায় জমে চাপা কান্না, যে কান্না সে প্রকাশ করতে অক্ষম, যে কান্না কিছুটা অপ্রয়োজনীয় বটে। এর সঙ্গে মুখে ফোটে হাসি আর সামান্য ব্যথা ওঠে বুকে। প্রথমেশ নিজেকে আর ধরে রাখতে না পেরে গলা ছেড়ে চিৎকার করে ওঠে, মা 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 গো, তুমি এলে মা, তুমি এলে, কিন্তু তবে চলে কেন গেলে মা? মূর্তির কাছ থেকে উত্তর আসার আগেই মৌ হুড়মুড় করে উঠে বসল। তারপর প্রথমেশের দিকে চোখ রাঙিয়ে গলা ঝাঁকিয়ে সে বলে উঠল, এই কি হচ্ছে এসব? মাঝরাতে কি এই নাটকগুলো না করলেই নয়? বয়স তো কম হলো না তোমার? মূর্তির মুখ অস্পষ্ট হলেও প্রথমেশের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারংবার মনে করিয়েছিল সেই মূর্তিটি আর কেউ নয় বরং তারই মা। প্রথমেশের বিয়ের ঠিক 4 বছরের মাথায় প্রথমেশের মা ঘুমের মধ্যেই মারা যান। প্রথমেশ তারপর থেকে মানসিক দিক দিয়ে বড়ই একলা হয়ে যায়। রাত্রির সেই মূর্তিকে দেখে প্রথমেশ আবেগপ্রবণ হয়ে গেলে পর সেই মূর্তি পুনরায় বাতাসে মিলিয়ে যায়। তারপর থেকে প্রথমেশের মানসিক দিক থেকে বিপুল পরিবর্তন ঘটে। শরীর ভাঙতে শুরু করে, কাশলে মুখ থেকে রক্ত বেরোয়, বুকের ব্যথায় অগণিত নিদ্রাহীন রাত্রি কাটে তার। পরদিন সকাল হতেই মৌ কলকাতা ফিরে এসেছিল আর বিলাসপুরের প্রত্যেকটা ঘরে ঘরে গতরাতের এই ঘটনার বিবরণ যে কিভাবে ছড়ালো তা কেবল ঈশ্বরই জানেন। প্রথমেশ যখন ঘুম থেকে উঠল তখন মৌ ইতিমধ্যে ঘর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার কয়েক ফোন ঘুরিয়েও মৌকে পায়নি প্রথমেশ। শেষে বিরক্ত হয়ে যখন ঘর ছেড়ে বেরোলো তখন সিধু মাস্টারের সঙ্গে মুখোমুখি হতে তিনি ভ্রু উঁচিয়ে বলে উঠলেন, কিসব শুনছি প্রথমেশ? তুমি নাকি রাতে ভূত টুত দেখছো? সাবধানে থেকো বাবা। তুমি নিশ্চয়ই লীলাবতীর গল্পটা শুনেছ? কি শুনেছ তো? না শুনলে এই ঘটনাটা তোমার অত্যন্ত জানা উচিত, নচেত হিতে বিপরীত হতে বিলম্ব নেই। প্রথমে একটু অবাক হলো বটে, কিন্তু বিস্ময় তাকে দীর্ঘক্ষণ গ্রাস করতে পারল না। সে তার এই কয়েক বছরের জীবনে এমন অনেক কিছু দেখেছে যার বর্ণনা বীভৎস এবং অসহ্য। তবু সে নির্বিকার থেকেছে। মরা বাপ ও মরা মায়ের মুখ তাকে ভয় দেখাতে পারেনি ঠিকই, কিন্তু সেই মুখ যে সে পুনরায় দেখতেও চায়নি। সেই মুখগুলো গোটা জগতের কাছে প্রথমেশকে কেবলই ছোট করে গেছে। তবু প্রথমেশ সিধু মাস্টারকে বড় সমীহ করে, শ্রদ্ধায় ওর মাথা নত হয়। সামান্য বিস্মিত হয়ে তাই প্রথমেশ বলল, কে লীলাবতী? না, কোনোদিন কারোর মুখে এই নাম তো আমি শুনিনি। আমি তো জানতাম তুমি ওর কথা জানো। সে যাই হোক, তবে বলি শোনো, রাত বিরেতে বেশি বাইরে বেরিও না। জীবিতাবস্থায় লীলাবতী খুব ভালো মেয়ে ছিল, কিন্তু মৃত্যুর পর ওর আত্মা ও সুনাম রক্ষা করতে পারেনি। সমস্ত পুণ্যকে পাপে বদলে দিয়েছিল। নিজে গলায় দড়ি দিয়েছিল, অন্যদেরও তাই সে আত্মহত্যার প্ররোচনা দিয়ে বেড়ায়। ও
ওর মৃত্যুর পর থেকে এই বিলাসপুরে আত্মহত্যার সংখ্যা হু হু করে বাড়তে থাকে। সপ্তাহে 10 জন করে মরতে আরম্ভ করে। আর এতে আশ্চর্যের বিষয় কি জানো? এই সকল মৃত্যুর বেশিরভাগের ধরন ছিল এক। কেউ গলায় দড়ি দিত, কেউ ইঁদুর মারার বিষ খেত, আবার কেউ কেউ তো ছাদ থেকে লাফ দিয়ে মরত। বাড়ির কম বয়সীগুলোর ক্ষেত্রে এই আত্মহত্যা প্রবণতা বেশি দেখা দিত। তাই বলি, যদি মন খারাপ লাগে কিংবা যদি মৃত আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে তবে সাবধান। তুমি যে বাড়িতে উঠেছ সেই বাড়িটা কিন্তু অভিশপ্ত। লীলাবতী একসময় ওই বাড়ির বউ ছিল। ওর স্বামী রঞ্জন এককালে বেশ ভালো ছেলে ছিল। কোনো প্রকার নেশা করতো না, বিড়ি সিগারেট কিংবা খৈনিকে ঘেন্না করতো। কিন্তু হঠাৎই ওর মধ্যে বদল আসা শুরু হলো। বর্ষার এক রাতে রঞ্জন বেশ দেরি করে বাড়ি ঢুকলো। মুখ থেকে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছিল সেদিন। লীলাবতী ও রঞ্জনের বাবা মা তো এই দৃশ্য দেখে অবাক। যে ছেলে কোনো দিন বিড়ি পর্যন্ত স্পর্শ করেনি, সেই ছেলের মুখ থেকে কিনা মদের গন্ধ। লীলাবতীর সঙ্গে এই নিয়ে বচসা শুরু হতেই লীলাবতীর গায়ে হাত তুলল রঞ্জন। লীলাবতী খুব কষ্ট পেয়েছিল সেদিন। শারীরিক কষ্টের কথা বলছি না, আমি বলছি ওর মানসিক কষ্টের কথা। যে স্বামীকে সে তার নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, সেই রঞ্জনই কিনা লীলাবতীর গায়ে হাত তুলল। এই ঘটনার রীতি রঞ্জন বোধ করি এখানেই টানতে চায়নি। তাই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে ঘটতে যখন লীলাবতী অতিষ্ঠ হয়ে উঠল, তখন গভীর এক রাতে লীলাবতীর প্রচণ্ড রূপ রঞ্জনের প্রাণ হরণ করল। অন্য এক নারীর প্রতি রঞ্জনের ডগমগ প্রেম যখন লীলাবতীর চক্ষুর আড়ালে ব্যর্থ হলো, ঠিক তখন লীলাবতী আর নিজেকে স্থির রাখতে পারল না। চিরদিন শান্ত স্বভাবের ধীর স্থির মেয়েটি এক মাঝরাতে বঁটি দিয়ে রঞ্জনের গলা চিরল, আর সেই রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। সেই থেকে লীলাবতীর আত্মাকে আমরা গলসি বলি। গলসি? প্রথমে সে বিস্ময় ভঙ্গ করে সিধু মাস্টার বলে উঠলেন, হ্যাঁ, গলসি মানে যারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আর মৃত্যুর পর অন্যদেরও আত্মহত্যার জন্য প্ররোচনা দেয়। বিলাসপুরের প্রত্যেকটা ঘরের আগমন ঘটে ঠিক মাঝরাতে। প্রত্যেকটা মানুষের মন ঘেঁটে দেখে সে। যার মনে বিষণ্ণতা গ্রাস করে সেই মনটাকে সে নিজে নিয়ন্ত্রণ করে। মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পৈশাচিক হাসি হাসে সে। প্রথমেশ এবার এক অপ্রত্যাশিত প্রশ্ন করে বসল। কি প্রশ্ন করলো প্রথমেশ? আর সে কি এর উত্তর পেয়েছিল? পেলে কি উত্তর পেয়েছিল? লীলাবতী বা কে? সমস্ত প্রশ্নের উত্তর আছে পরবর্তী পর্বে। তাহলে যদি উত্তর জানতে হয়, পরবর্তী পর্বে আমার সঙ্গে ফিরে আসতে হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।